অবশ্যই আপনার আমার কাছে এই যে এইসব জায়গায় আর একটু আমাদের একটু যারা দুইজন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে। আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। যেটা অনেক আমরা দুইটা যে আমার আর শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মোমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপটা 150, তো 200 170 80 করলে তখন ওই 300 যেটা বললাম 270 280 অথবা 300 ওইটার কাছাকাছি সম্ভব। দেখেন আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন, এখানে যারা সেট হয়ে আউট হয়, যেমন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার কি আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি। তো আমার কাছে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, ওই দায়টা হয়তো আমার নিতে হবে, হয়তো আমার জয়েরও নিতে হবে জিনিসটা। এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে মনে হয় যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার 4 মিটার 5 মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে, কারণ ওই বোলারই একমাত্র, কারণ ও 6 ফিট কত 6 ফিট 8 7 ফিট মনে হয় অলমোস্ট, তো ও এক্সট্রা বাউন্স পায়। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আপনার যে আপনি যেটা বলেন শর্ট বলে, সে একটা হলো শর্ট বলে আর এক্সট্রা বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না, কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কীভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন, কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন। আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয়, এই জিনিসটা জানে। তো আমার কাছে মনে হয় যে আপনারা আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে, আর যখনই খেলে তখন ম্যারাথন ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাওয়া না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ 2 ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যত ভালো খেলতে টেস্টকে এখন আরও ভালো খেলবে, কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। তোবার একমাত্র আমার কাছে মনে হয় যে আপনি উইকেট চেঞ্জ করবেন, যতদিন না উইকেট চেঞ্জ করবেন না ততদিন আপনার মান ইমপ্রুভ হবে না। আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে, এই উইকেট যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো আপনার পেস বোলারও ইনকারেজ হবে, পেস বোলিং করতে ভালো মতো। তো উইকেটটা আমার কাছে মনে হয় অনেক অনেক ইম্পর্টেন্ট, সে সাথে আপনার প্রত্যেকটা ডিভিশনে এরকম ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত। বিদেশি ক্রিকেটার অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য বেটার হবে, কিন্তু আপনার ওই জায়গায় আরেকটা ব্যাটসম্যান আর একটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ও একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না, ওই জিনিসটা সে তো ল্যাকিং হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে আর এক জায়গায় মানে লাভ হচ্ছে। হ্যাঁ, এখন অনেক পার্থক্য। আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিম আগের চেয়ে অনেক বেটার। তখন তো বোলার ছিল না খুব ভালো, বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলার আপনার ভালো একটা জায়গায় নিয়ে আসতে। এখন আমার কাছে মনে হয় টেস্ট টিমটা মোটামুটি পেস বোলিং লাইন একটা অনেক সেট আপ, পেস বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার, অনেক সেট আপ। ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না, কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে, বোলিং থেকে শুরু করলে অনেক বেটার আমার কাছে মনে হয়।